সপ্তাহের প্রথম দিনেই ঝড় রাজধানীর বুকে এবং সকাল থেকে দিল্লির বুকে ডবল স্ট্রাইক। এর আগে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলে বড় ভাঙন হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এবার সংসদীয় দলে বড় ভাঙনের ইঙ্গিত, বলা যায় বড় ভাঙনের পথে তৃণমূলের সংসদীয় দল, ঠিক যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন এবং ইন্ডিয়া জোটকে আঁকড়ে ধরে ভেসে থাকার চেষ্টা করছেন। দ্য ওয়ালের এক্সক্লুসিভ রিপোর্ট বলছে অন্তত 15 থেকে 16 জন সাংসদ বিজেপির পথে পা বাড়িয়ে রয়েছেন। লোকসভার এবং রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় কিছুক্ষণ আগে সাংসদ পদ এবং দলের পদ থেকে ইস্তফা দিয়েছেন। আরো এক তারকা অভিনেত্রী রাজ্যসভার সাংসদ কিছুক্ষণের মধ্যেই হয়তো ইস্তফা দেওয়ার পথে। তো তৃণমূলের আর রইলটা কি? কোন পথে দল? আজ সারাদিন কি কি চলবে? দিনভর আরো কত নাটক বাকি রয়েছে? আমরা তাই আজ সকাল সকাল বসে গেছি। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। আমরা বাধ্য হলাম আজ সকালেই বসে যেতে, যা ডেভেলপমেন্ট দিল্লিতে। এবার বিষয় হচ্ছে যে এই 15 থেকে 16 জন, আমাদের যা এক্সক্লুসিভ রিপোর্ট সৌভিক বন্দ্যোপাধ্যায়ের, এরা তো পা বাড়িয়ে রয়েছেন বিজেপির দিকে। বিজেপি হঠাৎ আজকের দিনটাই বেছে নিল কিনা, এক। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, বিজেপি কি এদের সরাসরি দলে নেবে? দেখো, প্রথম কথা হচ্ছে প্রথমে সেটা হচ্ছে যে এই যে মিটিংটা আজকে এবং তৃণমূলের যেটা তুমি বলছো লোকসভা সংসদীয় দলের ভাঙন, এটা হওয়ার কথা ছিল 10 তারিখ 11 তারিখ নাগাদ। আচ্ছা, প্রিপোন করা হয়েছে একটা কৌশলগত কারণে। তার কারণ হচ্ছে আজকে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে সেই বৈঠকে সামিল হবেন। তো সেইখানে গিয়ে এক্সপেক্টেড যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সরব হবেন, আক্রমণাত্মক হবেন। এই যখন পরিস্থিতি, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা চরম অস্বস্তি তৈরি করতে এবং সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে আজকেই তড়িঘড়ি করে ঠিক করে নেওয়া হয়, পরে ডেটটা ঠিক করে নেওয়া হয় যে 8 তারিখে এটা করা হবে। তো এই 8 তারিখে করা হবে মানে 8 তারিখে সবাই পৌঁছননি, মোটামুটি ভাবে 3-4 দিন আগে থেকেই কেউ দিল্লি পৌঁছে যান। গতকালও অনেকে পৌঁছেছেন, আজকে সকালেও পৌঁছেছেন। তো একটা 15-16 জনের একটা মানে সাংসদ দল আর কি, তারা একযোগে তৃণমূল ছেড়ে চলে যাবে। কারা যাবেন সেটা তো বলবো। অবিশ্বাস্য সব নাম হয়তো তুমি আমি জিজ্ঞেস করবো, অবিশ্বাস্য কিছু নাম আমি দেখতে পাচ্ছি না। রাজনীতিতে অসম্ভব অবিশ্বাস্য কথা কিছু বলে কিছু নেই, এক্সিস্টই করে না। রাজনীতিতে সবকিছুই পসিবল। রাজনীতিতে তো আমরা বলি সম্ভাবনার খেলা, এভরিথিং ইজ পসিবল। তো কারা কবে যাচ্ছেন সেটা পরে বলছি, নামগুলো একটু ঝুলিয়ে রাখি, কিছুক্ষণ পর আপনারা জানতে পারবেন। কিন্তু এটা যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেমন একটা পশ্চিমবঙ্গে তৃণমূল বিধায়কদের একটা ব্লক তৈরি হয়েছে, সেইটা এক্ষেত্রে হবে না। এক্ষেত্রে বিজেপির লোকসভায় একটা নাম্বারের রিকোয়ারমেন্ট আছে। তুমি দেখো, লোকসভা ভোটে 24-এর লোকসভা ভোটে বিজেপি মাত্র 240টি আসনে যেতে। তার ফলে বিজেপির এখন শরিক দলের নির্ভরতা রয়েছে। আজ যদি তৃণমূল থেকে 19 জন সাংসদকে লোকসভায় ভাঙিয়ে নিয়ে যেতে পারে, তাহলে 260-এর কাছাকাছি পৌঁছে গেল, 259। এবং এই যে ম্যাজিক নাম্বার লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা, তার আরো কাছাকাছি চলে গেল। এখনো 3 বছর বাকি আছে লোকসভা ভোটে, তার আগে থেকেই যে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে গেল। তো সেইটা বিজেপির উদ্দেশ্য। সেইটা যখন উদ্দেশ্য, তখন তো ব্লক তৈরি করে কোনো লাভ নেই। ঠিক ঠিক, তখন সরাসরি 19 জনকে জয়েন করানোতেই আগ্রহ থাকে। কেন 19 জন বলছি? কারণ বসিরহাট লোকসভার যে সাংসদ হাজী নুরুল ইসলাম, তিনি প্রয়াত হয়েছেন। তারপরে তৃণমূলের এখন লোকসভা সাংসদ সংখ্যা হচ্ছে 28। এখন দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী 2/3 মেজরিটি নিয়ে দল ভাঙাতে হবে। তো সেক্ষেত্রে 28 জনের মধ্যে 19 জনকে প্রয়োজন। আজ এই পর্যন্ত 19 জন ইনশিওর হয়নি কিন্তু। আচ্ছা, কিন্তু প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। 15-16 মানে খুব কাছাকাছি পৌঁছে গেছে। এবং কিছু সম্ভাব্য নাম যারা আজকে দিল্লিতে যাননি, কলকাতায় রয়ে গেছেন, তাদের সাথেও যোগাযোগ, তারা নিজে থেকে যোগাযোগ, এইসব নানা রকম প্রক্রিয়া ইত্যাদি চলছে। তো এটা খুব স্বাভাবিক ঘটনায় প্রত্যাশিত ছিল। তৃণমূল পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূলের ভরাডুবির পরে, হেরে যাওয়ার পরে এই সম্ভাবনা লেখা সেদিনকেই দেওয়াল লেখা হয়ে গেছিল। ফলে এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখছি না। সাধারণ মানুষের অনেকের অস্বাভাবিক লাগতে পারে, আচ্ছা এও চলে যাবেন, আচ্ছা উনিও চলে যাবেন। কিন্তু আমি নিজেই যেমন বলছিলাম, না না, এরকম এতটা অবাক হয়েও না।
মোটামুটি ভাবে যে সাংসদরা হুম। আজ এখন কটা বাজে, এখন 12:05। আচ্ছা, এই মুহূর্তে দিল্লিতে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী তার বাসভবনে তৃণমূলের অন্তত 12 থেকে 13 জন সাংসদ বসে রয়েছেন। কৌতূহল চরমে কিন্তু দর্শকদের, আমি তো জাস্ট বলে রাখলাম আর কি। 12 থেকে 13 জন বসে রয়েছেন। তার মধ্যে রয়েছেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে রয়েছেন বীরভূমের 2 সাংসদ, মানে শতাব্দী রায়, অসিত মাল। শতাব্দী রায় ও অসিত মাল। আচ্ছা, তাদের মধ্যে রয়েছেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, তাদের মধ্যে রয়েছেন কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া, তাদের মধ্যে রয়েছেন ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সরেন, তাদের মধ্যে রয়েছেন আমি মুখস্থ বলতে হচ্ছে, আমি ছোটবেলাতেও এরকম ভাবে পড়া মুখস্থ কতদিন বলেছি আমি জানি না, বলছি নামগুলো ভেবে ভেবে বলছি। যারা বসে আছেন ওখানে, কাকলি ঘোষদস্তিদার তো আছেনই, সেই প্রসঙ্গ আমি আসবো। কাকলি ঘোষদস্তিদারের প্রসঙ্গে আমি আলাদা করে আসবো, তিনি তো আছেনই। এছাড়া রয়েছেন, আর কার নাম বাজাচ্ছে বলো তো, ঘাটাল কি রয়েছে? এটা কিন্তু না, ঘাটাল এখনো পর্যন্ত ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেব নেই এই মুহূর্তে। আচ্ছা, সম্ভবত পার্থ ভৌমিক, আচ্ছা, ব্যারাকপুরের, এটাও খুব একটা মানে তৃণমূলের জন্য বড় ধাক্কা হতে পারে। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তিনি রয়েছেন। তো এনারা সবাই রয়েছেন বড় বড় নাম। আর জুন মালিয়া রয়েছেন, আচ্ছা, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া রয়েছেন। আর যেটা হচ্ছে যে দেখো, রচনা বন্দ্যোপাধ্যায় আমার কাছে যতদূর খবর তিনি মনে হয় দেশে নেই, তিনি পারিবারিক যে ভ্যাকেশনে গেছেন মালয়েশিয়া। আচ্ছা, আচ্ছা, আমিও কদিন আগে ঘুরে, তুমি ওখানেই তো মালয়েশিয়া গিয়েছেন পারিবারিক ভ্যাকেশনে, কিন্তু তিনি কথা দিয়ে গেছেন বলে আমার কাছে খবর। আচ্ছা, মানে বিজেপি নেতৃত্বকে কথাটা দিয়ে গেছেন বলে খবর। এছাড়া দেবের সঙ্গে কথা চলছে বলে আমার কাছে জানা আছে যে ঘাটালের সাংসদ দেব, তোমার আগ্রহ ছিল যে ঘাটালের দর্শকদেরও আগ্রহ থাকবে, দেবকে নিয়ে একটা আগ্রহ থাকবে। তাছাড়া আরো 3 সাংসদ তারা যোগাযোগ রাখছেন, এবং শত্রুঘ্ন সিনহা তিনিও সম্ভবত বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রয়েছেন, আসানসোলের সাংসদ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। কীর্তি আজাদের কি স্ট্যান্ড? কীর্তি আজাদকে বিজেপি স্পর্শ করতে রাজি নয়। ওকে, পুরনো কীর্তি আজাদ বিজেপির প্রেজেন্ট ডিসপেন্সেশন, মানে নরেন্দ্র মোদী, অমিত শাহ এদের যে বিরুদ্ধে এত সমালোচনা করেছেন যে তাকে আর বিজেপি অন্তত আপাতত স্পর্শ করতে রাজি নয়। বাকি যারা আছে তাদেরকে রিচ আউট করার চেষ্টা চলছে। তো এইভাবে একটা 19 জনে পৌঁছানোর প্রাথমিক তার একটা লক্ষ্য রয়েছে, যাতে করে এই 19 জনকে একসঙ্গে বিজেপিতে নিয়ে নেওয়া যায়। তুমি কাকলি ঘোষ দস্তিদারের একটা গল্প বোধহয় কোথাও কিছু একটা বলবে, কিছু কাকলি ঘোষ দস্তিদার হচ্ছেন যে, কাকলি কি ঋতব্রতর মতোই এই সংসদীয় দলের ভাঙনের একজন মুখ্য ভূমিকা নিচ্ছেন, বা একটা নেত্রী হওয়ার এরকম কোনো অবকাশ? প্রধান পুরোহিত হওয়ার চেষ্টা কাকলি ঘোষ দস্তিদারের মধ্যে আছে বলে আমি জানি, মানে খবর, আচ্ছা, সূত্রের খবর, দাবি। আচ্ছা, ঠিক আছে। কিন্তু কি হলো যে এখানে তো আর ওরকম ভাবে কোনো তৃণমূলের ব্লক তৈরি হবে না, এখানে সরাসরি সামিল হওয়ার কথা। তো তৃণমূলের একজন সাংসদ আমায় বলছিলেন যে মনে হচ্ছে কাকুলিদি নেত্রী হতে চাইছেন এই গোটা কর্মপ্রক্রিয়া, কিন্তু যদি যেতেই হয় কাকুলিদির নেতৃত্বে যাবো কেন, আমরা সরাসরি যাব। মসজিদে যেতে গেলে মৌলানা ধরার কোনো দরকার নেই, সরাসরি মসজিদে চলে যাবো, সরাসরি মন্দিরে চলে যাবো। যদি আমি পুরোহিতকে ধরতে হবে কেন? মন্দিরের দ্বার তো খোলা, মন্দির মসজিদের দ্বার খোলা, পুরোহিতের ভূমিকা সোজা যাও, পুরোহিত কেন সোজা গিয়ে প্রণাম করবো। তো সেই জন্য অনেকে মানতে রাজি নয়। যে কিন্তু হয় কি, যে এই ধরনের যখন প্রক্রিয়া চলে তখন, আমি কাকুলিদির কথা বলছি না, তখন একজন বা দুজন বা অনেকেই চেষ্টা করেন যে তিনি বোধহয় গোটা গ্রুপের যদি লিডার হতে পারেন, তাহলে বোধহয় তার নম্বরটা বেড়ে যাবে, এবং নম্বরের উল্টো পিঠেই তো পুরস্কার আছে, রিওয়ার্ড পয়েন্ট। এখন ইদানি হয়েছে না যে এটা খেললে রিওয়ার্ড পয়েন্ট পাবে, তো এই রিওয়ার্ড পয়েন্টের উল্টো দিকেই পুরস্কার আছে। তো হয়তো পুরস্কারের আশায় বা একটু গুরুত্ব পাবেন সেই আশায় কাকলি ঘোষ দস্তিদার যে বিজেপির সাথে যোগাযোগ রাখছেন, সেটা তো লিটমাস টেস্ট আমরা দেখেইছি যে তিনি কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে গেছেন, এবং গত 7-10 বছরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেন্ট্রাল সিকিউরিটি পাওয়াটা হচ্ছে একটা মানে কি বলবো, একটা সংকেত, একটা সিগন্যাল। মানে তিনি দিল্লির নিরাপত্তা বলয়ে ঢুকে পড়লেন,
দিল্লি তাকে নিরাপত্তা দিচ্ছে, তার মানে তিনি বিজেপির আস্থাভাজন হয়ে উঠেছেন। ফলে সেন্ট্রাল সিকিউরিটি কারো পাওয়া, তুমি দেখো পশ্চিমবঙ্গের রাজনীতিতে যারাই বিজেপিতে জয়েন করেছেন বা করতে যাবেন এরকম অবস্থা, তারা আগে সেন্ট্রাল সিকিউরিটি পেয়ে গেছে। ছোট বড় অনেকেই। এখানে শঙ্কুদেব পন্ডার সঙ্গে আর কাকুলি ঘোষ দস্তিদারের কোনো সম্পর্কে মানে কোনো ফারাক নেই, দুজনেই কিন্তু সেন্ট্রাল সিকিউরিটি পেয়েছেন। তো সেভাবেই আর কি যে উনি সবার আগে পেয়েছেন। তারপরে উনিও সূত্রের দাবি যে বিভিন্ন তৃণমূলের সাংসদকে ফোন করে করে তাতে অনেকে সাংসদ বলেছেন না এখনো তো ভাবিনি, অথচ তিনি কিন্তু সরাসরি যোগাযোগ রাখছেন, কিন্তু কাকলি ঘোষ দস্তিদারের সামনে ভাঙতে চাননি। আমি জানি, আমি ফর শিওর 3-4 জনের কথা জানি যে যারা কাকলি ঘোষ দস্তিদারকে বলেছেন যে না দিদি এখনো তো কিছু ভাবিনি, মানে বিজেপির সঙ্গে যোগাযোগ আছে কিন্তু কাকলিকে ধরে যাওয়ার না এরা একেবারে কাকলিকে ওই মাইলেজটা দিতে চাইছেন না। তো এরকমও ঘটনা ঘটেছে। তো এখন আমি যেটা বলতে চাইছিলাম যে এটা একটা ডেভেলপিং স্টোরি, সারাদিন ধরে এই স্টোরির ডেভেলপমেন্ট ঘটবে। তো এখন এই মুহূর্তে যেটা বললাম যে ভূপেন্দ্র যাদবজির বাড়িতে বসে আছেন, কারণ তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রভারী পর্যবেক্ষক, তার বাড়িতে বসে আছেন, সেখানে আলোচনা হবে। এবং সেখানে আমার কাছে যতদূর খবর যে যদি কেউ আলাদা করে কথা বলতে চান তিনি আলাদা করে কথা বলবেন, যদি 2-3 জন একসঙ্গে কথা বলার আগ্রহ থাকে তাহলে 2-3 জন একসঙ্গে ব্লক করে আলোচনা করতে পারেন, কিন্তু এবার দিনভর সেই আলোচনার প্রক্রিয়াটা চলবে বলেই আমার কাছে খবর। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে রাজ্যসভাতে আমি খুব সংক্ষেপেই যাব, কারণ হচ্ছে যে এত ডেভেলপমেন্ট আসবে। এর আগে গতকাল রাত্রিবেলা একটা প্রাক বৈঠক নিজেদের মধ্যে হয়েছে, সেটা কোনো এক সাংসদের বাড়িতে। এটা কি রাজ্যসভা বলছো তো? না, লোকসভার যে সাংসদরা এখন এই ভূপেন্দ্র যাদবজির বাড়িতে বসে রয়েছেন তাদের নিজেদের মধ্যে কালকে রাত্রিবেলা একটা মিটিং হয়েছে এবং সেখানে 12-13 জন ছিলেন। ও একটা কথা এখানে বলতে ভুলে গেছি, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান তিনিও কিন্তু যোগাযোগ রাখছেন এবং তিনিও কিন্তু যে কোনো মুহূর্তে তাকে নিয়ে বড় খবর হতে পারে। তাকে নিয়ে এর মধ্যে একটা বড় খবর হয়েছিল, আমি আর সেই প্রসঙ্গে আসছি না, যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাধ্যমে ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন কিনা সেই প্রসঙ্গ। না ওইসব কথা ওগুলো তো ইউসুফ পাঠান নিজেই বলেছেন যে এরকম খবর। কিন্তু দেখো ইউসুফ পাঠানের স্টেট কোনটা? গুজরাট। এবং তাদের সঙ্গে অমিত শাহ জয় শাহদের সম্পর্ক বরাবরই রয়েছে, তো তার তো ওখানে ডাইরেক্ট করে নেওয়াটা কোনো অসুবিধা নয়। তো ফলে ইউসুফ পাঠানও কিন্তু এই তালিকাতে তুমি রাখবে। তুমি ইউসুফ পাঠানকে যখন এলে, আমি জাস্ট একটু মুর্শিদাবাদে যখন ঢুকলে, খলিলুর রহমান এবং হচ্ছে আবু তাহের, এই দুজনের কি? এরা তো বিজেপিতে জয়েন করবেন না এখনো পর্যন্ত আমার কাছে যা খবর, কিন্তু তারা তৃণমূলের যে নেতৃত্ব তাদের প্রতি অনাস্থা জানিয়ে পার্লামেন্টে আলাদা আলাদা থাকবেন। আচ্ছা, অনাস্থাটা জানাচ্ছেন তারা আর কি। রাজ্যসভাটা তুমি একটু ছোট করে জাস্ট একটু যদি বলে দাও, রাজ্যসভায় কি হতে চলে? রাজ্যসভায় দেখো তৃণমূলের এই মুহূর্তে রাজ্যসভা তো পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সিট কটা, আমার মনে হয় 16টা, তাই তো? 16টা। তো এদিকে 42টা ছিল বোধহয় টোটাল সাংসদ, আমি 29 জনকে ধরলে তৃণমূলের এখন এই। এবারে কথা হচ্ছে যে দেখো রাজ্যসভার একজন সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন, আর খবর হচ্ছে কোয়েল মল্লিকও ইস্তফা দেবেন, আরো কয়েকজন ইস্তফা দিলে অবাক হওয়ার কোনো কারণ থাকবে না। আচ্ছা। এবার রাজ্যসভায় যেহেতু পশ্চিমবঙ্গ বিধানসভায় এখন বিজেপির সংখ্যা জোর রয়েছে 208 জন বিধায়ক, তার ফলে রাজ্যসভায় ভোট হলে এই সিট দুটো বিজেপি পাবে, এগুলো তৃণমূল পাবে না। তার মানে শুধুমাত্র লোকসভায় নয় রাজ্যসভাতেও বিজেপির সংখ্যা বাড়ানোর একটা চেষ্টা শুরু হয়ে গেছে। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এটা হয়তো অবধারিতই ছিল যা হচ্ছে, পরিষদীয় দলের পরে সংসদীয় দলের ভাঙন। আমি কারণ বিশ্লেষণে যাচ্ছি না, বিজেপির দিক থেকেও এটা একটা বড় পজিটিভ জায়গা থেকে এরা এটা দেখছে, তুমি তার ব্যাখ্যাও দিয়েছো, কিন্তু কোথাও দলের মধ্যে যে ক্ষোভ, এই যে দলের মধ্যে যে ক্ষোভ বেড়েছে তার তো মূল কারণ কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় রিস্ট্রাকচার করলেন তার সংগঠনকে, কোথাও কি স্ট্র্যাটেজিক্যাল কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছুদিনের জন্য যদি তিনি অফ করতেন বা সরিয়ে দিতেন তাহলে কি কিছু বাঁচার? এটা কিছুতেই কিছু হতো না। যে কজনকে বিজেপি নেবে না বা যে কজন একেবারে চক্ষুর লজ্জায় যেতে পারবেন না, এটা বলা এভাবে বলা হয়তো ঠিক নয়, কারণ তারা বলবেন যে না আমরা তৃণমূলের একনিষ্ঠ, আমাদের ইন্টিগ্রিটি আছে। তো যেমন সেই কজন সাংসদ ছাড়া বাকিদের তো মানে তারা মনে করছে যে তৃণমূল পার্টির আর কোনো অস্তিত্ব থাকবে না, তারা মনে করছে। কি ভবিষ্যতে হবে আমি জানি না, কিন্তু তাদের ধারণা হচ্ছে তৃণমূল পার্টিটা আর কোনো এক্সিস্টেন্স থাকবে না, এবং তাদের যদি পলিটিক্যাল এক্সিস্টেন্স রাখতে হয় নিজের সেক্ষেত্রে বিজেপিতে জয়েন করা ছাড়া আর কোনো উপায় নেই, দ্বিতীয় কোনো পথ নেই এই মুহূর্তে, দ্বিতীয় কোনো পথ নেই। ঠিক আছে,
আমি বুঝতে পারলাম বিষয়টা, তুমি দর্শকদেরও বোঝালে, ফলে আজ সকালে দর্শকরা একটা জিনিস বুঝতে পারবেন না, সেটা হচ্ছে যে যারা এতদিন ধরে তৃণমূলে ছিলেন এবং বিজেপির বিরুদ্ধে এত সরব ছিলেন, তারা রাতারাতি করে বিজেপিতে চলে যাচ্ছেন। কিন্তু এটাই রাজনীতি, এবং এটাই আজকের এবং সমসাময়িক রাজনীতির মুখ, চেহারা, বাস্তবতা। বাস্তবতা তো এটাই। এটা মহারাষ্ট্রে হয়েছে, এটা অন্যান্য স্টেটে হয়েছে, পশ্চিমবঙ্গে এটা কোনোদিনও হয়নি। সেদিক থেকে পশ্চিমবঙ্গে এটা সে 67 সালের দিকে কি হয়েছে, ব্লক ধরে ধরে চলে গেছে, সেটা অন্য কথা। কিন্তু একটা দীর্ঘ সময় বাম শাসনে 34 বছর এবং তারপরে 15 বছর তৃণমূল জমানা, তাতে আমাদের সময় তো এটা হতো না, তৃণমূল জমানাতেই এই দল ভাঙানোর অনুপ্রেরণায় দল ভাঙানোর ব্যাপারটা ছিল, তৈরি হয়েছিল, সবাই অনুপ্রেরণায় চলে যেত। ঠিক আছে, অনুপ্রেরণা এমনই টান ছিল তখন। কিন্তু অনুপ্রেরণা অনেক কিছু ঘটেছে রাজ্যে, অনুপ্রেরণা অনেক কিছু। হ্যাঁ, তো এখন হচ্ছে যে এই যে এক লক্তে 58 জন বিধায়কের একটা ব্লক তৈরি হয়ে যাওয়া, একসঙ্গে 15-16 জন এমপি চলে যাচ্ছেন বিজেপি নেতাদের সাথে বৈঠক করতে, একসঙ্গে প্রায় 19 জন সাংসদ মিলে বিজেপি জয়েন করে যেতে পারেন, রাজ্যসভা থেকে একই দিনে 2 জন রিজাইন করে দিচ্ছেন। এইটা বেনজি পশ্চিমবঙ্গে হালফিলের পলিটিক্সে, অন্তত আমাদের জ্ঞানত, ঠিকই, আমি অন্তত কোনোদিন এটা দেখিনি। আমাদের অভিজ্ঞতা এটা কখনো চোখে না, মানে আমি তো ধরো মানে গত, যদি আমি বলি যে সাংবাদিকতার সময় গত 25-26 বছর তো দেখিনি, তারপরে যখন থেকে আমাদের মোটামুটি রাজনীতি সচেতনতা তৈরি হয়েছে তখনও এটা দেখিনি। সেদিক থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি একটা বিনজির ঘটনা, এবং আজকের দিনটি মানে এটা মানে উইল গো ডাউন ইন হিস্ট্রি, ইতিহাসে লেখা থাকবে আজকের দিন, ইতিহাসে লেখা থাকবে। আর কথা বাড়াবো না, বাড়াবে। একটা দিয়ে জিনিস দিয়ে শেষ করবো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ইন্ডিয়া জোটের বৈঠকে যাচ্ছে, তিনিও নিশ্চয়ই এটাকে কাউন্টার অ্যাটাক, একটা কিছু ভেবে, কাউন্টার স্ট্র্যাটেজি কিছু ভেবে রেখেছে। ফলে তার আস্তিনে কি লোকানো আছে সেইটা আমরা আজকে ইন্ডিয়া জোটের বৈঠকের পরে বুঝতে পারবো। এবং নিশ্চিতভাবেই আমরা আলোচনাতে আসবো ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টার কি করেন, কি স্ট্র্যাটেজি করেন, এবং এদিকে লোকসভার এই ভাঙন, তৃণমূল কংগ্রেসের ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক, তার কি কি ডেভেলপমেন্ট হয়। এখন সবে বেলা 12:15, আমরা আবারও আসবো, আজ আসতে থাকবো। হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে এই যে বিধানসভা ভোটের ডিব্যাকেল, এর পরপরই আমরাই একমাত্র দাওয়ালি প্রশ্নটা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনি কি পার্টিটাকে কংগ্রেসের সঙ্গে মার্জ করিয়ে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে তার জবাবে বলেছিলেন যে এটা পার্টির ইন্টারনাল স্ট্র্যাটেজি, আপনাকে বলবো কেন। নর্মাল যদি কেউ এই প্রশ্ন করতেন তাহলে তার একটা গলা খাঁকারি দিয়ে একটা উত্তর নিশ্চিতভাবে আসতো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা পার্টির ইন্টারনাল স্ট্র্যাটেজি, আপনাকে বলবো কেন। একটা জিনিস ইম্পর্টেন্ট, আজকে যদি তৃণমূল কংগ্রেসের সাথে মার্চ করে যায় দুম করে হঠাৎ আজকে, তাহলে কিন্তু এই 16 জন বা 15 জন বা 19 জন সাংসদকে একেবারে বিজেপিতে জয়েন করানো ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ হচ্ছে দে উইল বি পার্ট অফ দ্য এন্টায়ার কংগ্রেস পার্লামেন্টারি পার্টি ফ্যামিলি। সেখানে তখন আবার 2/3 যে খেলাটা চলে আসবে, তখন একটা বিপদ ঘটতে পারে। তো এইটা এখন দেখার যে কি করে আনফোল্ড করে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি বা কি হয়। নিশ্চিতভাবেই আজ এ পর্যন্তই। আবার আমরা আসবো কিছুক্ষণ পর, হয়তো আপনাদের কাছাকাছি, আপনাদের সঙ্গে কথা বলবো এবং জানাবো কি কি ডেভেলপমেন্ট দিল্লিতে হচ্ছে। দেখতে থাকুন দ্য ওয়াল।